ব্রেন কিন্তু কাজ করতে চায় না। আপনারা কি জানেন এটা? ব্রেন কিন্তু কাজ করতে চায় না, অলস। কেন অলস? এনার্জি জমিয়ে রাখতে চায়। এই জন্য আমি বলতেছি, জীবনের কোনো কিছু পরিবর্তন করতে চান, নিজের আগ্রহ থাকতে হবে প্রথম কথা। বর্তমান সময়ে যে আমরা ফাইট করি নিজের থটের সাথে, ইন্টারভিউ বোর্ডের সাথে, বসের সাথে, ওয়াইফের সাথে, হাজবেন্ডের সাথে, ওগুলোর সময় কিন্তু শরীর ওইভাবে রিয়েক্ট করে। এই জন্য আপনারা রেগে যান, চেতে যান। প্রতিদিন আধা ঘন্টা একলা থাকবেন এবং নিজের সাথে কথা বলবেন। কিন্তু খুব কম মানুষ এটা পারে। আমি এখনই বলে দিচ্ছি, যার যে প্রবলেম সলভ করবো আমি কিন্তু জানতেও চাইবো না যে প্রবলেমটা কি। ব্রেইন আপনাকে সবসময় এটা বলবে যে বাদ বাদ বাদ। বাদের কিন্তু কিছু লাভও আছে। কি লাভ বলেন? আপনি যখন কোনো কিছুতে ফোকাস করতে চান তখন আপনি কি করেন? ফোনটা সাইলেন্ট করে দিলেন না, তারপরে বাদ। রুমের লাইট অফ করে দিলেন, বাদ। টেবিল ল্যাম্প জ্বালালেন, তাহলে টেবিল ল্যাম্পের আলোর বাইরের অংশটুকু বাদ। আসলে ডিলিশন কিন্তু দরকারও আছে, কারণ ডিলিশন না থাকলে আপনি আসলে ফোকাসই করতে পারতেন না। সো কোনো কিছু শুরু হয় বিশ্বাস দিয়ে। এনিথিং স্টার্টস উইথ ফেথ, যে ইয়েস আমার হবে, আমি পারবো। আজকে আমরা মাইন্ড কন্ট্রোল নিয়ে কাজ করব, মূলত এনএলপি নিয়ে কাজ হবে ইনশাল্লাহ। আমরা তো অফিসিয়ালি শুরু করতে পারি এখন, রাইট? রেকর্ডিং এন্ড আদার থিংস আর অন। অনেক পরিচিত অর্ধপরিচিত মুখ আছে, ধন্যবাদ। অনেকেই আপনারা রেগুলার আসেন, ভালো। আমরা একটু সাহস পাই। আমরা একটা বড় কাজ করছি, মানে আপনার খুব কাছের মানুষ, এই জন্য শেয়ার করতেছি। আমরা আমাদের অফিস একটা বড় লোকেশনের মধ্যে নিয়ে গেছি আলহামদুলিল্লাহ, ফ্রম এই মাসের শুরু থেকে, 1 তারিখ থেকে 1 মে। এবং আমাদের নিজস্ব ট্রেনিং রুম আছে, 25 থেকে 30 জন আমরা নিয়ে আমাদের ট্রেনিং গুলো আরো, মানে সামনে আমরা আরো গতি নিয়ে আসবো। কারণ ভাড়া ট্রেনিং এর অনেক সময় ভাড়াটা একটা ফ্যাক্টর থাকে, আবার অ্যাভেলেবিলিটির ইস্যু থাকে। সো আমরা সামনে দিনরাত 24 ঘন্টা সেশন করতে পারবো। যারা অফিস করেন তারা রাত্রে আসলেন, যাদের রাতেও কাজ থাকে তারা মধ্যরাতে আসলেন, সারা দিন রাত চলতে পারবেন। ওকে, সো আজকে আমরা মাইন্ড কন্ট্রোল কথা বলছি, বাট আসলে আমরা এনএলপি নিয়ে কথা বলবো। ঠিক আছে, এনএলপি। আপনারা এনএলপি টার্মটার সাথে পরিচিত আছেন এরকম কারা কারা হাত তুললে আমি বুঝতে পারবো। আচ্ছা, অনেক সময় আবার এআই বা ওইখানেও কিন্তু এটার ব্যবহার আছে। ওটা আবার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বলে, তাই না? ওইটা আমাদেরটা হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, এনএলপি, যা আপনারা অনেক জানেন দেখা যাচ্ছে। সো বেসিক্যালি এইটার লাইসেন্স প্র্যাকটিশন সার্টিফিকেট দেয় অনেকগুলো অথরিটিজ আছে। তার মধ্যে আমি পছন্দ করেছি নেভিগো এনএলপি নামের একটা মালয়েশিয়ান কোম্পানি, ওদের কাছে। সেটার আর একটা বড় কারণ হচ্ছে, আমি অল্প সময় অনেক তথ্য দিব, কিন্তু এই তথ্যগুলোর বেশিরভাগই আপনাদের জন্য জরুরি না। এটা হচ্ছে আমাদেরকে তো একসাথে থাকতে হলে কিছু গল্প করতে হবে, সেইটা বলতেছি। সব এত সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, যেটা সিরিয়াস লাগবে সেটা বলে দিব। আজকে আমাদের সিরিয়াস হওয়ার সুযোগ আসবে 3 বার। ওকে, 3টা সেশন করব আমরা, এবং সেশনগুলা একটা আমরা সবাই করব, জানি না সবাই মিলে করা যাবে কিনা, আর 2টা আমরা স্পেসিফিক পার্সন দিয়ে করব। সো যারা এই পুরো সেশনটা মন দিয়ে তো শুনবেনই, তারপর ওই ক্রাইটেরিয়াগুলোর ভিতর যারা পড়বেন তারা চাইলে ভলান্টারি করতে পারবেন, তারা আসতে পারবেন এখানে। সো আমি ওদেরকে পছন্দ করেছি এই জন্য, কারণ হচ্ছে এনএলপির যে বলা যেতে পারে যিনি প্রতিষ্ঠাতা, ওনার নাম হলো রিচার্ড বান্ডলার। উনি আরেকজনকে মিলে এনএলপি তৈরি করেছেন, অ্যান্ড হি ইজ ফ্রম ইউএস। ওনার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে, নন প্রফিট অর্গানাইজেশন দে কল, যেটার নাম হচ্ছে সোসাইটি অফ এনএলপি। এবং তারা সারা ওয়ার্ল্ডে কিছু মানুষদেরকে তারা এই প্রোগ্রামটা চালানোর জন্য বলতে পারেন লাইসেন্স দিয়েছে। সেরকম মালয়েশিয়া একটা প্রতিষ্ঠান আছে। এরকম সারা ওয়ার্ল্ডে এই সোসাইটি অফ এনএলপির অনেকগুলো প্রতিষ্ঠান আছে, এর বাইরেও অনেক আছে। সো আমি ভাবলাম যেহেতু এটা স্বয়ং প্রতিষ্ঠাতার সাথে কানেক্টেড, রিচার্ড ব্যান্ডলারের সাথে কানেক্টেড, সেহেতু আমি তাদের কাছেই করি। সো আমি এই বছরের শুরুতে এনএলপির ওই লাইসেন্স প্র্যাকটিশনার বলে সেই সার্টিফিকেশনটা আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার প্রোগ্রাম শেষ হয়েছে 26 জানুয়ারি। তো অফকোর্স আমি তার পরের দিনই এটা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু আমি এটা করি নেই। আপনারা জানেন এর মধ্যে অনেক সেশনও হয়েছে, আপনাদেরকে হয়তো বলছি, অনেকে শুনেছেন যে আমি প্রথমে জিনিসটা নিজের মধ্যে আত্মস্থ করব, তারপর আমি কোনো পাবলিক প্রোগ্রামে যাব। কারণ জিনিসটা যদি আমি নিজের নিয়ন্ত্রণে না নিতে পারি তাহলে এটা সঠিক হবে না। তো আলহামদুলিল্লাহ আমার মনে হয়েছে এখন আমাদের সেই সময়টা হয়ে গেছে,
এবং দেয়ারবাই আমরা আজকে এনএলপির এই সেশনের মধ্যে এসে উপস্থিত হয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে এনএলপি আসলে কি। আপনারা ইতিমধ্যে বলছেন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, আমরা আরো একটু এটা নিয়ে কথা বলবো। বাট দিন শেষে আপনাদের জন্য যারা আজকে শুনতে এসেছেন, আপনারা তো কেউ প্র্যাকটিশনার হতে আসেন নাই, তাই না? আপনারা কিছু প্র্যাকটিশনার হতে আসেন নাই, কারণ প্র্যাকটিশনার হওয়ার কোনো লাইসেন্স আসলে আমার নাই। আই ক্যানট ডু দ্যাট, এবং আমি কোনোদিন এটা করবো না। কোনোদিন যদি আমি ওই লাইসেন্স নিয়ে আসতে পারি তারপর করবো, তার একদিন পর্যন্ত করবো না। কারণ আমি যে মার্কেটে অপারেট করি এখন, এটা তো একটা মার্কেট না? মার্কেট তো পিপল ডেভেলপমেন্ট ট্রান্সফরমেশন মার্কেট। এই জায়গাগুলোর আসলে স্ট্যান্ডার্ডাইজেশন খুব কঠিন। একদিন সকালে ঘুম থেকে উঠলাম, আমি নিজেকে কোচ ডিক্লেয়ার করে দিলাম, কে থামাবে আমাকে? তাই না? আপনারা তো জানেন আশপাশে কি ঘটতেছে। আমি কারণ আমি কোনো দুর্নাম করছি না, কিন্তু আমাদের সবাইকে সতর্ক হতে হবে। তা যিনি পারচেজ করেন আপনাকেও যেমন সতর্ক হতে হবে, সেরকম আমি যেহেতু এই মার্কেট অপারেট করি আমাকেও সতর্ক হতে হবে, যাতে আমি কোনোভাবে যেটা আমার জন্য উচিত নয় সেরকম কাজ আমি না করি। যদি আমি করি তাহলে আমি আরেকজনের ব্যাপারে বলতে পারবো না এটা খারাপ, কারণ আমি তো খারাপ কাজ করেছি। তাহলে আমার জন্য এনএলপি কিভাবে কাজ করে সেটা বোঝাটা জরুরি, কারণ এটা না বুঝলে তো আমি এটা অ্যাপ্লাই করতে পারবো না। আমি কি বোঝাতে পেরেছি? ধরেন একজন গাড়ির মেকানিক, সে কিন্তু জানে গাড়ির ইঞ্জিনের কোন কলকবজাটা কি কাজ করে, এবং সেই কারণে যখন গাড়িটা সমস্যার মধ্যে পড়ে যায় তখন সে ইঞ্জিন খুলে দেখলেই কিন্তু বলে দিতে পারে যে আপনার ইঞ্জিনের এই সমস্যা সেই সমস্যা, এবং আপনি একজন এক্সপার্টের কাছে যান। বোঝা যাচ্ছে তো? তো উনি গাড়িটা রিপেয়ার করে দেওয়ার পর ড্রাইভারকে দুই একটা টেকনিক শিখায় দেয় যে এরপর যদি এরকম হয় তাহলে এই কাজটুকু করবা। এর মানে কি ড্রাইভার ইঞ্জিন শিখছে? শিখেনি। আমি কি বোঝাতে পেরেছি? এভেন মেকানিকদের মধ্যেও দেখবেন একজন ওস্তাদ থাকে, আর ওর অনেকগুলা কি বলা যেতে পারে শাগরেদ থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে। তো ওস্তাদের কাছে শিখে শিখে কিন্তু অনেকে শিখে ফেলে, এবং সে জোড়াতালি দিয়ে সমস্যার সমাধানও করতে পারে। সেই হয়তো জেলা শহরের নাম করা মিস্ত্রি, কিন্তু ও কিন্তু আসলে জানে না। জানে কে? ওস্তাদ। তাহলে আমরা যদি ওরকম ভাবে একটা জিনিস জানতে চেষ্টা করি তাহলে কিন্তু এটা আমরা কমপ্লিট করতে পারবো না। কাজেই আমি যেটা বলতে চাচ্ছি, আজকে আমরা যে প্র্যাকটিসগুলো করব, 3টা প্র্যাকটিস করবো, আমি বলে দিয়েছি আপনাদেরকে ইনশাল্লাহ। এটা কেন হয় এটা আপনার বোঝার দরকার নেই। আমি কি বুঝাতে পেরেছি? এটা যদি কাজ করে, আপনার জীবনে কাজ করে, তাহলে কাজে লাগলো, আলহামদুলিল্লাহ, গ্রেট, আমি ওইটা কাজে লাগাবো, শেষ। তবুও আমি আপনাদেরকে এনএলপির, যেহেতু আমাদের প্রথমে সেশনের শুরুতে আমরা কিছুটা থিওরিটিক্যাল কথাবার্তা বলি, একদম বেসিক যতটুকু বলা দরকার ততটুকু আমি আপনাদেরকে বলবো। কিন্তু যখন আমরা টেকনিকে যাব তখন আপনারা বোঝার চেষ্টা করবেন না যে এই টেকনিকটা কেন আমার উপর কাজ করলো, তাহলে আপনি এর সমাধান করে আপনি আরেকজন রিচার্ড ব্যান্ডলার হয়ে যাবেন বাংলাদেশের। সেটা আপনার তো কাজ না। আমি কি বোঝাতে পেরেছি? তবে আমরা যখন কোনো ক্যারিশমেটিক চেঞ্জ দেখি কোনো কিছুর মধ্যে, তখন আমার মনে হয় এটা আমার ক্লিয়ারলি মেনশন করে দেওয়া উচিত যে আমরা আল্লাহর ইচ্ছায় সব কাজ করি। আমি কি বোঝাতে পেরেছি? কেন? কারণ আমি নিজে সজ্ঞানে এই জিনিসটা খেয়াল রেখেছি। আমি যেদিন এনএলপির লাইসেন্স নেয়ার জন্য আমি গিয়েছি, সেই দিন থেকে এটা আমার মাথার মধ্যে আছে যে আমি আসলে এটা কেন করতেছি, কেন শিখতেছি। এবং এটা কিন্তু এরকম বিষয় নয় যে আমার গত বছর জুন মাসে মনে হয়েছে আমি ডিসেম্বর মাসে চলে গেছি, তা কিন্তু না। এটা কিন্তু আমার 7-8 বছরের ইচ্ছা যে আমি সুযোগ পেলে, আমার জীবনে সুযোগ আসলে আমি এনএলপি শিখবো। আজকে ভাবতেছিলাম যে আমার জীবনে 3টা সার্টিফিকেট এখন পর্যন্ত আমার কাছে খুব ভালো লাগে, গর্ববোধ করি বললে অতিরিক্ত বলা হবে। 3টা সার্টিফিকেট। একটা হচ্ছে এসএসসির পরীক্ষার পর আমি একটা সার্টিফিকেট পেয়েছিলাম, সেটা হচ্ছিল বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ওই তখন বোর্ডে স্ট্যান্ড করলে এই ওসমানী স্মৃতি মিলনায়তনে এনে উনি নিজে হাতে দিতেন। এখন তো আর স্ট্যান্ড নাই, সো ইদানিং কালেরা আপনারা এটা বুঝবেন না এটা কি জিনিস। একটা ছোট মানুষ, আমি রংপুরের মানুষ, আমার জন্য এটা একটা বিরাট প্রাপ্তি ছিল। এটা একটা। 2012 সালে আমি কোচের সার্টিফিকেট নিয়েছিলাম, কোচ। সেটা কারণ আমি কিন্তু ওইটার উপর ভিত্তি করে অনেক কাজ করছি আমার জীবনে, এবং বলতে গেলে আমি যে চাকরি চেঞ্জ করে আমার স্বপ্নের রাস্তায় ঢুকে পড়ছি, এটাকে কিন্তু শক্তি দিছে ওই সার্টিফিকেটটা। আর একটা হচ্ছে এই সার্টিফিকেটটা, সেটার ছবি আছে, আমি আপনাদেরকে একটু দেখাবো। সো এই সার্টিফিকেটটা যখন আমি নিয়েছি বা নিতে গেছি তখন আমি কনসিয়াসলি মাথায় রেখেছি, কারণ আমি এমন একটা অংশে ঢুকতে যাচ্ছি আমার জীবনের যেখানে আমি মানুষের জীবনে অনেক পরিবর্তন আরো ত্বরান্বিত করতে পারবো। কখনোই যেন আমার মনের মধ্যে
এটা কোনো ধরনের একটা অহংকার বা আমি পারলাম, আমি করে দিলাম, এটা যেন না হয়। কাজে আমি আপনাদেরকেও বলতেছি যে আজকে যখন কোনো কিছুর আমরা চেঞ্জ দেখতে পাবো, অবশ্যই পাবো ইনশাল্লাহ, সবাই পাবেন কিনা আমি জানি না, কিন্তু কেউ কেউ পাবেন। আপনারা জানবেন যেটা আল্লাহর ইচ্ছায় হয়েছে। আমরা যেটা করি এটা আমরা উসিলা মাত্র। তবে অফকোর্স ভালো কাজ করতেছি, সেটার জন্য তো মনে একটা শান্তি আছে, সেই জন্যই আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবং আই থিঙ্ক দিস ইজ দ্য সার্টিফিকেট, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য শুধু, এটার কোনো বিষয় নাই। আমরা যদি এনএলপি সম্পর্কে একটু সংক্ষেপে কথা বলি, এনএলপির মধ্যে 3টা অংশ আছে, ঠিক আছে। একটা অংশের নাম হচ্ছে নিউরো। নিউরো মানে কি? নিউরো মানে হচ্ছে, এই যে ডাক্তার সাহেব আছেন আমাদের সামনে, অনেক ডাক্তার সাহেব হয়তো আছেন, ওনাকে আমি চিনি তো, এই জন্য সামনেই বসেছেন এই জন্য। আচ্ছা বাই দ্য ওয়ে, ডাক্তার কারা কারা? একজন, 2জন মানুষ আছেন ডাক্তার, ওকে। সো নিউরো মানে হচ্ছে আমাদের যে নিউরোলজিক্যাল সিস্টেম, যেটা আমাদের ব্রেন থেকে শুরু হয় এবং সারা শরীরে ছড়িয়ে যায়। ডাক্তার সাহেবরা আমি ভুল করলে আমাকে কারেক্ট করে দিয়েন। এবং আমাদের নদীর যেমন শাখা প্রশাখার মতো, সেরকম কিন্তু আমাদের ব্রেনের স্টেম থেকে, এই যে পিছনের দিক থেকে শুরু করে আমাদের একদম আঙ্গুলের নখ পর্যন্ত, এটা শিরা, শিরা বললে ভুল হবে কারণ শিরা দিয়ে তো রক্ত পাস করে, শাখা প্রশাখার মতো ছড়িয়ে গেছে। এবং আপনারা হয়তো জেনেছেন বা জানেন, অনেক সময় জাস্ট বোঝার জন্য বলছি, দেখবেন হয়তো আপনার পায়ে ব্যথা হয়, আপনি অনেকদিন পায়ের ব্যথার ট্রিটমেন্ট করছেন কিন্তু হয় না। পরে যখন ভালো ডাক্তারকে দেখিয়েছেন, কনসালটেন্ট, উনি বলছে আপনার তো এইখানে একটা ডিস্কে একটু চাপ পড়ে। আপনি বলবেন ডিস্কে চাপ পড়ে পিঠে, ব্যথা কেন পায়? বিকজ ওই চাপের জন্য হয়তোবা ওই নিউরাল পাথটা এফেক্টেড হচ্ছে। সো আমাদের এটা শাখা প্রশাখা সারা শরীরে প্রসারিত, এবং এটা অনেকগুলা কাজ করে। তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে আমাদের মধ্যে সংবেদনশীলতা তৈরি করে। এবং আমি অন্য সেশন হয়তো বলেছি, আজকে ওগুলোতে অনেক ডিপে যাব না, যে আমাদের যে বেঁচে থাকার প্রসেস আছে না, একটা বেঁচে থাকার কিন্তু একটা প্রসেস আছে, তাই তো? সেটা কিন্তু চালু রেখেছে ওই সিস্টেমটা। এটার একটা ডাক্তারি নাম আছে, ওনারা বলে অটোনোমাস নার্ভাস সিস্টেম। এই যে আমরা চোখ ব্লিঙ্ক করছি, হার্ট আমাদের চলতেছে, ফুসফুস চলতেছে, শরীরের ভিতর কত কিছু তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে, তাই না? অ্যান্টিবডি ফর্ম করছে, ইনসুলিন তৈরি হচ্ছে, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মানে যেগুলো আপনি দেখবেন অসুস্থ হলে আপনাকে ডাক্তার বলে যে এটা আপনার প্রবলেম হচ্ছে, বলে না? কোলেস্টেরল তৈরি হচ্ছে শরীরে। তার মানে কি, কোলেস্টেরলটা আমার ভেঙে ফেলার জন্য যেটা শরীরের দরকার সেটা পারছে না শরীর, তখন আমরা ওষুধের সাহায্য নিই। তো সব মানুষ তো ওষুধ খান না, তাহলে তার এটা কি করে চলে? ওই যে ওই ব্রেনই কিন্তু তাকে একটা সুপার কম্পিউটারের মতো প্রতি মুহূর্তে ইনপুট দিয়ে যাচ্ছে, আমরা জানি না। এবং এটা শুধু মানুষ না, সব প্রাণীরই কিন্তু এটা একটা বেঁচে থাকার প্রসেস আছে। সো এই পুরো জিনিসটা আসলে নিউরো। এর মধ্যে ইমোশন এবং অনেক কিছু আছে, এবং ইমোশনের মধ্যে আবার ফাইট ফ্লাইট আছে। এগুলো তো আপনারা বাই দাও হয়তো একটু একটু করে জানেন, যে আমরা যখন কোনো একটা জিনিসের সাথে যুদ্ধ করতে চাই, কোনো একটা জিনিস যখন আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে, তখন আমাদের শরীরের ভিতর কিন্তু এটার মধ্যে একটা প্রভাব বিস্তার করে। তা আপনি বলবেন আমি তো ভাই কারোর সাথে মারামারি করি না। আপনি করেন না, কিন্তু আপনার পূর্বপুরুষ করতো, গুহা যুগে করতো। তো উনি করতো আমার সাথে কেন? এটা কারণ এটা আমাদের সৃষ্টির অংশ হিসেবে আমাদের সাথে রয়ে গেছে। এবং এটা আমাদেরকে বর্তমান সময়ে যে আমরা ফাইট করি, কিসের সাথে ফাইট করি আমরা? নিজের থটের সাথে, ইন্টারভিউ বোর্ডের সাথে, বসের সাথে, ওয়াইফের সাথে, হাজবেন্ডের সাথে, বাচ্চাদের সাথে ফাইট করেন না? প্রতি মুহূর্তে তো একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলতেছে। ওগুলোর সময় কিন্তু শরীর ওইভাবে রিয়েক্ট করে। এই জন্য আপনারা রেগে যান, চেতে যান, আবার এসে আমাদেরকে বলেন রাগ কিভাবে কমানো যায়। তা আমরা কিভাবে বলবো রাগ করো না? কারণ আমি তো রেগে যাই। এইটা তো আমার বেসিক প্রসেস, আমি যে বেঁচে আছি সেটার একটা নমুনা মাত্র। তো এইটার মধ্যে আছে নিউরো, বোঝা যাচ্ছে তো না? আমরা কিন্তু অনেক কথা সংক্ষেপে বলতেছি। লিঙ্গুইস্টিক মানে কি? লিঙ্গুইস্টিক মানে এটা ল্যাঙ্গুয়েজের সাথে মিল আছে, যেটা আমাদের মধ্যে শব্দ বা ভাষা তৈরি হয়, ভালো করে বুঝবেন। কিন্তু সেই ভাষার মাধ্যমে আমরা আরেকজনের সাথে মত প্রকাশ করি। আমরা সাধারণত কোন ভাষায় মত প্রকাশ করি? বাংলা। কিন্তু এখানে যদি একজন ইংলিশ ম্যান আসতেন, তিনি কিন্তু বাংলায় ভাব প্রকাশ করতে পারবেন না, কারণ তিনি তো বাংলা ভাষাটা জানেন না। তাহলে ওনার মত প্রকাশ করার, ভাব প্রকাশ করার ভাষাটা হয়ে যাবে ইংরেজি। বোঝা যাচ্ছে? কিন্তু আমরা কিন্তু বাংলা না ইংরেজিটা নিয়ে কথা বলছি না, আমরা বলছি ভাষা। ভাষা কিন্তু একটা ছবিও হতে পারে। যেমন গুহা আমলের মানুষজন তো কথা বলতে পারতো না, কিন্তু আমরা দেখছি হাজার হাজার বছর আগের গুহাতে ছবি আঁকা আছে। তো মানুষ ওইভাবে তখন মত প্রকাশ করতো, হয়তো ভাব বিনিময় করতো। সো ছবির মাধ্যমে এটা হতে পারে। তো আমরা যেভাবে ভাব প্রকাশ করি সেটাই লিঙ্গুইস্টিক। আমি সহজ করে বলছি কিন্তু। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কার কার সাথে ভাব বিনিময় করেন? মোটা দাগে 2জনের সাথে। মোটা দাগে বলেছি,
একটা অন্যে, একটা হচ্ছে নিজে। কোন ভাব প্রকাশ করাটা বেশি জরুরি? নিজের সাথে। থ্যাংক ইউ, আপনারা আসলে এটা ধরে ফেলছেন। কিন্তু আমার মনে হয় এখানে না আসলে আপনারা বলতেন যে আমাকে এমন একটা ট্রেনিং দেন, আমি এগুলো ট্রেনিংও করাই, আমি যেন অন্যকে কথা বলে কনভিন্স করে ফেলতে পারি। হ্যাঁ, ওটাও দরকার আছে, আমি বলছি ওটা দরকার নাই, ওটা খুবই দরকার আজকের যুগে। সেলসম্যানরা ট্রেনিং করে, এই করে, এনএলপির ভিতরে সেটা আছে। কিন্তু আমরা যখন লিঙ্গুইস্টিক বলছি তখন মূলত কথা বলা হয়েছে নিজের সাথে নিজের, আমাদের কথাগুলো আসলে কি। এবং আমাদের রিস্টার্ট ইয়োরসেলফের বেশিরভাগ সেশন ঘুরে ফিরে এই কথাগুলোই আসে। কালকেও কোনো একটা সেশন একজনকে বলতেছিলাম যে আমি সব সময় মানুষকে বলি, মানুষের কাছে আসলে কিছু ভালো পরামর্শ দেয় না। আমি যে কোনো মানুষকে ভালো পরামর্শ দেই, প্রতিদিন আধা ঘন্টা একলা থাকবেন এবং নিজের সাথে কথা বলবেন। কিন্তু খুব কম মানুষ এটা পারে। কেন বলেন তো? মানে অভ্যাস নাই। তারপর আমি যখন বসি কি অসুবিধা হয় ভিতরে? আপনি কি বলছেন? হ্যাঁ, একটা তো হচ্ছে এক্সটার্নাল জিনিস আমাকে বাধা সৃষ্টি করে, আরেকটা হচ্ছে আমি যখন নিজের সাথে কথা বলতে চাই, প্রসেসটা কি কমফোর্টেবল না আনকমফোর্টেবল? আনকমফোর্টেবল। কিন্তু ভাই নিজের সাথে কথা বলবেন, এতে কিসের আনকমফোর্ট আছে? আসলেই আছে। কারণ নিজের সাথে কথা বলতে গেলে আমার অরিজিনাল কথাগুলো আসে ভিতরে। কারণ মানুষের সাথে তো আমি মেকি করতে পারি, কিন্তু নিজের সাথে মেকি করলে তো আমি ধরা খেয়ে যাচ্ছি। তো মানুষ তখন দ্রুত ওই কথাটাকে সাইডে রেখে মোবাইল ধরে, বা নিচে চা খাইতে যায়, বা টিভি দেখা শুরু করে। এই জন্য কিন্তু নিজের সাথে নিজে কথা বলা হয় না। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিজের সাথে নিজের কথা বলা। আজকে আমরা যে সেশনগুলো রান করব, 3টা সেশন রান করবো, আমি এখনই বলে দিচ্ছি, যার যে প্রবলেম সলভ করবো আমি কিন্তু জানতেও চাইবো না যে প্রবলেমটা কি। সো যে ডাক্তার সাহেব আছেন এখানে, তার কাছে যে আপনি বলেন যে আমি আর একটা প্রবলেম আছে, সলভ করে দিতে হবে, কিন্তু আমি প্রবলেমটা বলবো না, তাহলে উনি সলভ করতে পারবে? পারবেন? একটু জোরে বলেন না, একটা আওয়াজ দিতে হবে, কিন্তু পারবে না। কিন্তু এখানে পারা যাবে। কেন বলেন তো? কারণ কাজটা আপনি আপনার সাথে করবেন। তা আপনার সাথে আপনার কাজ করার ক্ষেত্রে তো আমার জানার দরকার নেই আপনার ট্রমাটা কি, আমার তো জানার দরকার নেই আসলে, আপনি জানলেই হচ্ছে। আমি কি অ্যাপ্লাই করব? আমি অ্যাপ্লাই করব প্রসেসটা, টুলটা অ্যাপ্লাই করব। আমি বোঝাতে পেরেছি? 3 নম্বর হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং মানে আমরা কি বুঝি? প্রোগ্রামিং মানে বুঝি হচ্ছে কোনো একটা জিনিসকে সেট করা, তাই না? যেমন প্রোগ্রামিং করে, তো এখন যারা কম্পিউটার সায়েন্সে কাজ করে, ডেভেলপ করে, প্রোগ্রামিং করে, তারা কি করে? একটা কোডের মাধ্যমে একটা জিনিস বানায় ফেলে। আগে ছিল না, এখন বানাইছে। আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন সি পড়াইতো, সি। এখন তো ঐতিহাসিক পুরানো হয়ে গেছে। তো এখানে অনেকগুলো কমান্ড লেখার পর প্রিন্টএফ, PRINTF লেখার পর ডবল কমার ভিতর যদি আপনি লেখেন জাভেদ, স্ক্রিনে জাভেদ লেখা দেখা যায়, কত সুন্দর। বাট এটা কিছুই না, এটা একটা প্রোগ্রামিং। এখন নিশ্চয়ই আরো সহজ হয়ে গেছে। সো এই প্রোগ্রামটিং হচ্ছে কিভাবে আপনি জিনিসটাকে ব্যবহার করবেন, বোঝা যাচ্ছে? তো আপনারা আবার বলবেন, একটু জোরে বলবেন। আমি জানি না আজকে কেন যেন আমার কাছে একটু ডিস্ট্রাকশন বেশি লাগতেছে, আমি জানি না, আমি ফিল করতেছি ডিস্ট্রাকশন, এটা আমারও সমস্যা হতে পারে, একটু ডিস্ট্রাকশন হচ্ছে। সো যারা আসবেন তারা একটু চুপচাপ শান্ত মতো বসে গেলে ভালো হবে। সো আবার বলি, তাহলে আপনারা একটু আমার সাথে রিপ্লাই দিবেন জোরে, নাকি ঘুম ধরছে আপনাদের? হ্যাঁ, আমার সেশন সাথে ঘুম ধরে না মানুষের, আলহামদুলিল্লাহ। একটু জোরে বলবেন, হ্যাঁ, তাহলে ডিস্ট্রাকশন ভাগবে এখান থেকে। ডিস্ট্রাকশন গুলো কিন্তু শয়তান, হ্যাঁ, এরা বিভিন্ন ভাবে ঢুকতেছে, মানুষ হিসেবেও ঢুকতেছে, আবার দুষ্টু হিসেবেও আসছে কিন্তু এইখানে। তো ওগুলাকে বিদায় করে দিতে হবে আমাদের। তাহলে প্রোগ্রামিং মানে হচ্ছে যে আপনি কিভাবে জিনিসটাকে প্ল্যান করছেন আপনার ভিতরে। এখন আমাদের নর্মাল প্রোগ্রামিংটা কেমন? নর্মাল প্রোগ্রামিংটা কেমন? নর্মাল প্রোগ্রামিং যেটা এই রুমে ঢোকার আগে ছিল, রেস্টার্ট ইয়োরসেলফে আসার আগে ছিল, সেই প্রোগ্রামিংটা কেমন প্রোগ্রামিং ছিল? অ্যানালগ, অন্যের চাপিয়ে দেওয়া, 7 হ্যাবিটস বলতেছে, আর কি? মানে অনেক ক্ষেত্রে ভালো ছিল না, বদভ্যাস ছিল। বুঝাতে পারতেছি? বদভ্যাস ছিল। তো বদভ্যাসগুলো কিভাবে তৈরি হয়েছে? এটা কি আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ঢুকছে না? কিভাবে ঢুকছে? ওই যে সেই পুরনো গল্প বলি, আপনার জমি আছে গ্রামে, আপনি নির্ধারণ করলেন যে আপনি জমিতে চাষাবাদ করবেন না। এখন কি হবে? জমিতে কি কোনো ফসল ফলবে নাকি কিছুই ফলবে না? আগাছা ফলবে। আগাছা কে ফলাইলো? কার ঠেকা পড়ছে? আমার জমিতে নিড়ানি দিচ্ছে না, কিচ্ছু না, আগাছা জন্মাচ্ছে, মই দিচ্ছে, সার দিচ্ছে, আগাছার বীজ বপন করতেছে। কে করলো? আমার এই ভালো কাজটা কে করতেছে আমার হয়ে? কে করতেছে? কেউ না, অটোমেটিক হচ্ছে। তাহলে আমাদের অটোমেটিক প্রোগ্রামিংটা কিন্তু ভালো প্রোগ্রামিং না। বোঝা যাচ্ছে তো না? তাহলে আমরা যদি নতুন করে কোনো কিছু প্রোগ্রামিং করি, সেটা কিন্তু বুদ্ধি করে, চিন্তা করে করতে হবে। তাহলে আমাদের নিউরো সিস্টেমটার যদি কোনো চেঞ্জ আমরা আনতে চাই, সেটাকে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে রিপ্রোগ্রাম করব, এটাই এনএলপি।
আমি কি বোঝাতে পেরেছি? সো আজকে আমরা যা কিছু করব এই জিনিসগুলোই কিন্তু করব। সো আমরা যদি খুব সিম্পলিফাইড ওয়েতে এই জটিল ছবিটা দেখি, তাহলে আমরা কিন্তু একটা জটিল স্লাইড হাত দিছি এবং এটা আমাদের জন্য অপশনাল স্লাইড। কাজে আপনারা যদি মাঝপথে মনে করেন এটা আমার কাজে আসতেছে না, আপনি ডিলিট দিয়ে 2 মিনিট ঘুমায় নিয়েন, আগে বলে দিলাম। এটা না শিখলেও চলবে। ওকে, হ্যাপি? ওকে, সো এখানে বলেছে এনএলপি কিভাবে জিনিসটাকে দেখে। প্রথমে দেখেন একদম রাইট সাইডে এক্সটার্নাল এনভায়রনমেন্ট লেখা আছে, রাইট? দেখতে পাচ্ছেন যেখানে একটা পৃথিবীর ছবি দিছে, তার মানে আপনি ছাড়া আপনার আশপাশ। ক্লিয়ার? এইখান থেকে আপনার কাছে কন্টিনিউয়াসলি ইনফরমেশন আসতেছে আসতেছে এবং কি হারে ইনফরমেশন আসতেছে? ম্যাসিভ, লাখ লাখ বিলিয়ন বিলিয়ন বাইট পার সেকেন্ড ইনফরমেশন আসতেছে। যদি মাপা যেত তাহলে আপনি মাপতে পারতেন। এই যে আমি কথা বলতেছি এগুলো কিন্তু ইনফরমেশন। আবার আপনি ওখানে একটা পোস্টার দেখতে পাচ্ছেন, এখানে এটা দেখতে পাচ্ছেন, উপরে ঘড়ি দেখতে পাচ্ছেন। এই রুমে তো সেই হিসেবে ইনফরমেশন কমই আছে মনে হচ্ছে, কিন্তু আপনি জাস্ট রাস্তায় দাঁড়ান, ফার্ম গেটের মাথা খারাপ হয়ে যাবে যদি আপনি ইনফরমেশন নেওয়া শুরু করেন, তাই না? তো এরকম ভাবে অসংখ্য ইনফরমেশন আপনার কাছে আসতেছে। কিছু তাদের ইনফরমেশন, আইফোন বলছে আমারে কিনো, রিস্টার্ট ইউরসেলফ বলে আমাকে বেচো। আবার কিছু আপনার ব্যাপারে ইনফরমেশন, আপনাকে আপনার আব্বা বলতেছে তোরে দিয়ে কিছু হবে না, এটাও কিন্তু ইনফরমেশন। সবই ইনফরমেশন। তার ইনফরমেশনের সমুদ্রের মধ্যে বাস করতেছেন। কেউ হয়তো বলতেছে এই দেশটারই কিছু হবে না, আপনি বলে আরে আমি সামান্য লোক, দেশেরই নাকি কিছু হবে না, তাহলে আমার দিয়ে কি হবে? আপনাকে কিন্তু বলেন তুমি খারাপ, বলছে এই দেশেরই কিছু হবে না, তো আপনি বলবেন আমি শুদ্ধ ডুবে যাবো। সো এটাও একটা ইনফরমেশন। এরকম লাখ লাখ কোটি কোটি ইনফরমেশন আপনার কাছে আসতেছে। তো আপনি কি দিয়ে নিতেছেন ইনফরমেশন গুলা? 5টা ইন্দ্রিয় দিয়ে নিতেছেন, চোখ, কান, নাক, জিভ, ত্বক। এই সেন্স সিস্টেম দিয়ে যখন আপনি ইনফরমেশনটা নিলেন, এখন যে লাখ লাখ কোটি কোটি ইনফরমেশন আসতেছে, আপনার ব্রেন তো এত ইনফরমেশন ম্যানেজ করতে পারবে না। পারবে কি? নো। তখন ব্রেন কি করবে? ওর কাজ সে শুরু করে দিবে। এই যে অটোমেটিক নার্ভাস সিস্টেম কিন্তু কাজ শুরু করে দিল। ও কি করে? ব্রেন কিন্তু কাজ করতে চায় না। আপনারা কি জানেন এটা? ব্রেন কিন্তু কাজ করতে চায় না, অলস। কেন অলস? এনার্জি জমিয়ে রাখতে চায়। কে বলছে ওর এনার্জি জমিয়ে রাখতে চায়? আমরা জানি না, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। কেন ব্রেন এনার্জি জমিয়ে রাখতে চায়? কারণ ফিউচারে বিপদ আসতে পারে ভাই। আপনি বলবেন কিসের বিপদ? আমি এত কিছু করছি, আমার জমি, জিরাত, সম্পদ, এত কিছু। আপনার এই ব্রেন তো সেই ব্রেন না, এই ব্রেন তো 20,000 বছর আগের ব্রেন, যেই ব্রেনের এগুলো ছিল না, যেই ব্রেন এই বেলা খাইছে, এর পরের বেলা কি হবে জানতো না। আপনি চিন্তা করেন গাজায় যে মানুষগুলো আছে তাদের ব্রেন, আপনি কল্পনা করতে পারবেন না, কম্পেয়ার করতে পারবেন না জীবন সম্পর্কে। আমি কি বুঝাতে পেরেছি? কালকে দেখতেছিলাম, কালকে আর পরশুদিন আল জাজিরা একটা ভিডিও দেখছিলাম। একজন ভদ্র মহিলা, উনি ওয়েডিং ফটোগ্রাফি করতেন। তো এই যুদ্ধ মাঝখানে, তো যুদ্ধ বলবো না, এটাকে কি বলবো, কোনো ভাষাই নেই আসলে, গাজার উপর যেটা হয়েছে, সেখানে তার পরিবারের সমস্ত লোক মারা গেছে, শুধু তার মা বেঁচে আছে এবং ওনার একটা পাও নাই। ওই ভদ্রমহিলার একটা পা নাই। এখন উনি কিছুদিন ভাবছে যে কি করব, জীবনে তো আর কিছু নাই। তারপর উনি নিজেই বলতেছে যে হসপিটালের বেডে শুয়ে আমি ভাবছি যদি উঠতে পারি তাহলে আমি কিছু একটা করব, কারণ মা আর আমাদের তো বেঁচে থাকতে হবে। তো আমি মনে মনে চিন্তা করলাম যে মানুষের জীবন কত কঠিন হইতে পারে। এবং উনি ওই একটা ক্র্যাচে ভর দিয়াই উনি ফটোগ্রাফি করতেছে। তাহলে ওনাদের যে মনস্তত্ত্ব আর আমাদের মনস্তত্ত্ব কিন্তু এক হবে না। তাহলে আজকে থেকে 20,000 বছর বা 2 লাখ বছর আগের মানুষ সবসময় কিন্তু টেনশন নিয়ে থাকতো এবং তারা ভাবতো পরে বিপদ আসলে সেই সময় ব্রেনটা খাটাবো, এখন বেশি ব্রেন খাটানোর দরকার নেই। এই জন্য মানুষ চিন্তা করতে চায় না। দেখবেন ফেসবুকে খুব দ্রুত বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমরা তো আরো চিন্তা করতে চাই না, অলস। আমরা খুব দ্রুত কিন্তু জিনিসপত্র শেয়ার করে দিই, বুঝিও না এটা এআই দিয়ে বানানো না কি দিয়ে বানানো, কমেন্ট লিখে অস্থির, কিন্তু পুরো জিনিসটাই হয়তো ফেক। কেন আমরা করি? কারণ আমরা চিন্তা করি না। সো আমরা দুইটা কাজ করি না, একটা হলো চিন্তা, আরেকটা কি বলেন তো? কাজ। দুইটাতেই সমস্যা কি? কাজের ক্ষেত্রে কেন আমরা কাজ করতে চাই না? শরীর বলে শরীর চলে না, ঠিকই বলছেন। হ্যাঁ, শরীর বলে, ব্রেন শরীরকে বলে যে তুই এনার্জি রাখ, কখন দৌড়াইতে হয়, কখন বিপদ আসে, এখন কেন আজ রমনাতে কেন দৌড়াবি, যদি কেউ দাবড় দেয় তাহলে তুই রাস্তা ধরে দৌড়াবি, কিন্তু পরে, এখন না, এখন ঘুমা। এই জন্য আপনি ফজর উঠতে পারেন না, আরাম দিতে চায়। এই দুই কারণে শরীর এবং ব্রেন দুইজনে কিন্তু এনার্জিটা কনজিউম করে রাখতে চায়। তাহলে আবার চলে আসেন এনএলপি। তাহলে ব্রেনের কাছে কোটি কোটি সিগন্যাল আসতেছে। এখন ব্রেন তো বলতেছে আমি তো ভাই এত কাজ করবো না। সে কি করতেছে? প্রথমে ডিলিট মারতেছে, ডিলিশন। সে প্রথমে ডিসাইড করতেছে কোন তথ্যগুলো আমার দরকার নাই, বাদ। আমি বুঝাতে পেরেছি? আমার বাচ্চার পরীক্ষা, কালকে ম্যাথ পরীক্ষা,
তার হচ্ছে বইয়ের কিছু চ্যাপ্টার আছে, আবার স্যারেরা মনে হয় ক্লাসে কিছু স্ক্রিপ্ট দিছে। বইয়ের চ্যাপ্টার হলো 8টা সব মিলে, আর স্ক্রিপ্ট হলো 3 পাতা। তা ওকে আমি পড়তে বসাইছি কালকে পরশু তার আগের দিন। সে আমাকে বারবার বলে কি ওই স্ক্রিপ্টেডটা করি, মানে কি ডিলিশন, বড়টা বাদ। আমি বোঝাতে পারছি? তো ব্রেইন আপনাকে সবসময় এটা বলবে যে বাদ বাদ বাদ। বাদের কিন্তু কিছু লাভও আছে। কি লাভ বলেন? আপনি যখন কোনো কিছুতে ফোকাস করতে চান তখন আপনি কি করেন? ফোনটা সাইলেন্ট করে দিলেন না, তারপরে বাদ। রুমের লাইট অফ করে দিলেন, বাদ। টেবিল ল্যাম্প জ্বালালেন, তাহলে টেবিল ল্যাম্পের আলোর বাইরের অংশটুকু বাদ। দরজা লক করে দিলেন, তাহলে বাইরে যা হচ্ছে বাদ। আসলে ডিলিশন কিন্তু দরকারও আছে, কারণ ডিলিশন না থাকলে আপনি আসলে ফোকাসই করতে পারতেন না। সব এন্টারপ্রেনার সব ব্যবসা করতো, কেউ নিশ বেছে নিচ্ছে না, তার মানে সে ডিলিট করতেছে, ডানে বামে বাদ দিয়ে দিচ্ছে। সো ব্রেন এটা অটোমেটিক করে। তাহলে কি হলো? ডিলিট। 2 নম্বর কাজ ব্রেন যেটা করে সেটার নাম হচ্ছে ডিস্টরশন। ডিস্টরশন মানে হলো কি, সে আপনার মতো করে উপস্থাপন করে আপনার কাছে জিনিস। তথ্য আসছে আরেকটা, কিন্তু আপনার সামনে উপস্থাপন করছে আরেকটা। আপনাকে চেঞ্জ করে দিচ্ছে ইনফরমেশন যাতে আপনি কমফোর্টেবল হন। আমি কি বোঝাতে পেরেছি? ধরেন বস দুজনকে ডেকে বলতেছে তোমাদেরকে দিয়ে কোনো কাজই হবে না, তোমরা ভালো ইমপ্রুভ করো নাহলে চাকরি থাকবে না। 2জন লোককে একই সাথে বলতেছে, একই তথ্য। একজন লোক যা ভাবতেছে চাকরি খুঁজতে হবে, চাকরি তো নাই। আবার আরেকজন বলতেছে ভালোই হয়েছে, বস বকা দিচ্ছে, তাহলে এখন আমি আরো ইমপ্রুভ করবো। তার মানে কি, তথ্য ডিস্টর্ট হয়েছে, 2জন 2 ভাবে নিয়েছে তথ্য। আমি কি বোঝাতে পেরেছি? সো এটার নাম হলো ডিস্টরশন, অর্থাৎ তথ্যগুলোকে সে চেঞ্জ করে দেয়। আর ফাইনালি জেনারেলাইজেশন, কিছু কিছু তথ্য থাকবে যেগুলোকে সে জেনারেলাইজ করবে। যেমন নোয়াখালীর মানুষ কেমন? ভালো, কিন্তু নোয়াখালীর কি সব লোক ভালো? রংপুরের লোক কেমন? বোকা। হ্যাঁ, সহজ সরল। তো রংপুরের কি সব লোক বোকা নাকি? প্রেসিডেন্ট এরশাদ রংপুরের লোক ছিল, 9 বছর ছিল ভাই, বোকা? অনেক বুদ্ধিমান লোক ছিল, নাহলে এটা আর্মির প্রধান ছিল, এমনি এমনি হয়েছে নাকি? তো সব লোক বললে এটাকে আমরা বলি জেনারেলাইজেশন। আমাদের দেশে যেমন ধর্মীয় ব্যাপার আসলে কিছু জেনারেলাইজেশন হয়ে যাবে, কতগুলো কথাবার্তা জেনারেলাইজ হয়ে যাবে। আমি বুঝাতে পেরেছি? সো জেনারেলাইজেশন হচ্ছে জিনিসপত্রকে সহজ করে ফেলা। এই সমস্ত করার কারণে ব্রেন শুধু কিছু প্রয়োজনীয় তথ্যই ইন্টারনাল স্টোরেজে পাঠায়। তারপর সে কি করে, আমি কিন্তু লেফট সাইডে চলে আসছি ছবির। তারপর সে কি করে, পুরনো তথ্য বের করে নিয়ে আসে। এমন তো না যে আপনি কেবলই তথ্য সংগ্রহ করলেন, জীবনে তো যতদিন ধরে বেঁচে আছেন তথ্য নিয়েই আসতেছেন। সেই পুরনো তথ্যগুলোকেও সে সাথে নিয়ে এসে একটা জগা খিচুড়ি বাঁধায়। যেমন আমাদের মায়েরা বাসায় কি করে, আগের দিনের পোলা সকালবেলা ঘুম থেকে উঠে খিচুড়ি বানায় ফেলে না, ওইটা একটা জগা খিচুড়ি বানাবে। তারপর সেটাকে সে নিজে রিপ্রেজেন্ট করবে, নিজেই নিজেকে প্রথম কথাটা বলবে যে আমারে দিয়ে মনে হয় কিছু হবে না। ওই যে একটু আগে আমরা বলছেন, এটা কিন্তু নিজের বানানো কথা, কেউ আপনাকে বলে নাই, কিন্তু আপনি ওইভাবেই তথ্যগুলোকে আইদার ডিলিট করছেন, অথবা ডিস্টর্ট করছেন, অথবা জেনারেলাইজ করছেন, করে পুরনো তথ্যের সাথে মিলিয়েছেন যে আসলে তো বস আমাকে বললো আপনার দিয়ে হবে না, তা আমার খালুও বলছিল তোরে দিয়ে হবে না, আমার নানিও বলছিল মরতে মরতে যে তোরে দিয়ে মনে হয় কিছু হবে না, তো মিললো সব, তাহলে তো আমার দিয়ে কিছু হবে না। ঘটনা তো সত্য। এটা হলো আপনার নিজের রিপ্রেজেন্টেশন। এবং এটা আপনি যখন বাইরের ওয়ার্ল্ডকে বলতে শুরু করলেন, এখন আপনি এই কথাটা বাইরের ওয়ার্ল্ডকে বলতেছেন, কি বলবেন? যে মনে করছে আমার আর দিয়ে কিছু হবে না, সে বাইরের ওয়ার্ল্ডকে কি বলবে? না না না, সে তো নিজেকে নিয়ে টেনশন, সে আরেকজনকে কি বলবে? সে বলবে আমার কিছুই ভাল লাগে না, আমি যাব না, তোরা যা, আমার বাসার ভিতর থাকতেই ভাল লাগে। তখন ডাক্তার সাহেব ধরে বলবে ডিপ্রেশন, অথবা এটা ঘটে যাবে আপনার। আমি কি বুঝতে পেরেছি? অথবা আপনার মেজাজ খারাপ থাকবে, আপনি যে কোনো লোককে গালিগালাজ বকাঝকা করবেন। আজকে গল্প শুনতেছিলাম, একজন বলছিল সকালবেলা যে এক লোক ট্রাফিক পুলিশ, উইথ ডিউ রেসপেক্ট, ফান করতেছি, হ্যাঁ, তো উনি গ্রামে গেছে, যা বলছে যে জানিস আমার ক্ষমতা, যে কোনো জায়গায় হাত তুললে সব গাড়ি থেমে যায়। তাই তো বলছে, চাচা আমি ঢাকায় আসলে আপনার ক্ষমতা দেখবো। তা ওই ছেলে আসছে একবার ঢাকায়, তো চাচার সাথে ক্ষমতা দেখতে গেছে, তো ফার্ম গেটের মোড়ে আসছে, হাত তুলছে, গাড়ি থামছে, কিন্তু মন্ত্রীর গাড়ি ছিল বা একজন আমলার গাড়ি ছিল। তা আমলা কি করছে, নেমে এসে ওর একটা থাপ্পড় মারছে, উনি ওনার ক্ষমতা দেখাইছে। ঠিকই আছে, ঠিক আছে না, সবাই সবার ক্ষমতা দেখাইছে। আমি তো আমার ক্ষমতাটা তোমাকে দেখাই দিয়েছি, আমি তো বলিনি ওর ক্ষমতা নাই, তো ওর ক্ষমতাটাও দেখাইছে। তো আমরা তখন রাগের মাথায় কিছু বলে ফেলি, ক্ষমতা দেখাই, এই সবই কিন্তু আমাদের এক্সটার্নাল কমিউনিকেশন হয়ে যায়। সো এইভাবে আসলে লুপটা চলতে থাকে। তো এনএলপি আমাদেরকে বলেছে যে আপনি যদি এই পুরো প্রসেসের মধ্যে কোনো একটা জায়গাকে যদি আপনি ধরতে পারেন, কোন জায়গায় ধরবো আমরা, বিশেষ করে এই যে সাপ ধরবো, যদি আপনি ধরতে পারেন কোনো একটা জায়গা, তাহলে আপনার পক্ষে আপনার নিজের যে ইন্টারনাল ইন্টারপ্রিটেশন এটা চেঞ্জ করে ফেলা সম্ভব।
কেমনে সম্ভব? এই যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে সেটা প্রমাণ, আমি নিজেই নিজের প্রমাণ। আমি যখন ওই সেশনে গেছি 10তম দিনে কিন্তু তারা সাপ ধরাইছে, যদিও সাপ ধরানোটা একমাত্র কাজ ছিল না, আরো অনেক কিছু ছিল। তো সাপের কেন প্রবলেম আমার আমি জানি না। আমি কিন্তু জীবনে কোনোদিন নিজের চোখে সাপ দেখিনি, আমার মনে পড়ে না। এমন না যে আমার আব্বা ওঝা ছিল বা আমার পরিবারে কেউ সাপ দংশনে মারা গেছে, এরকম কিছু কোনোদিন আমার মনেও পড়ে না। কিন্তু ছোটবেলা থেকেই সাপ সম্পর্কে আমার অত্যন্ত ডিফারেন্ট একটা ধারণা। আপনারও কি তাই? অসুবিধা লাগতেছে এই ছবি? হ্যাঁ, এরকম অনেক আছে। যেমন আমি ছবিটা দিয়ে রাখছি না, আমি যদি এখানে থাকতাম আগের আমি এই স্লাইডের দিকে তাকাইতাম না, অথবা বলতাম যে ভাইয়া প্রয়োজন না হলে স্লাইডটা চেঞ্জ করে দেন। আমি ধরেন একটা টিভি দেখতেছি, হঠাৎ ন্যাশনাল জিওতে সাপ এরকম করে যায়, সাথে সাথে চেঞ্জ। একটা পত্রিকা ঘুরাচ্ছি, একটা সাপের ছবি, ওইটাতে আঙ্গুল পর্যন্ত দিই না, আমি অন্য জায়গা দিয়ে পাতাটা উল্টাই। এরকম ছিলাম, মানে আমি সাপ সহ্য করতে পারি না। এটা কি ভয় না কি আমি জানি না, কোনোদিন আমি বোঝারও চেষ্টা করিনি। তো ওইখানে যখন আমাদের শেখাচ্ছিল, আমাদেরকে স্টেপ বাই স্টেপ অনেকগুলা টেকনিক শিখেছে, প্রায় 30টার মতো। তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিল এটা, যেটাকে তারা বলে যে ফোবিয়া রিমুভ করা। মানুষের মধ্যে ভয় থাকে। ভয় কাকে বলে জানেন তো? ভয়ের সংজ্ঞা কি, ভয়ের ডেফিনেশন কি? ভয়ের ডেফিনেশন হচ্ছে যেটা ফলস। এখন ধরেন এই যে বাংলাদেশের সবচেয়ে উঁচা বিল্ডিং বানাইছে যে পিনাকল, 40 তলা, এইটার ছাদ থেকে লাফ দিলে আপনি মারা যাবেন, মোস্ট লাইকলি মারা যাবেন। এটা কি ভয়? আমি যদি বলি যে পিনাকলের ছাদ থেকে লাফ দিলে মারা যাওয়ার ভয় আছে, এটা কি ঠিক কথা বলা হচ্ছে? না, এটা তো শিওরলি মরে যাবেন যদি আল্লাহ বিশেষ ক্ষমতায় না বাঁচায়, তা শেষ। এইটাকে ভয় বলা যাচ্ছে না। ভয় বলা যাচ্ছে কোনটাকে? যেটা অন্য লোক পারে কিন্তু আপনি পারেন না। অন্যে পারে কিন্তু আপনি পারেন না। যেমন আমি সাঁতার কাটতে পারি না, তা পানিতে নামলে আমার ভয় লাগে। কিন্তু আরেকটা লোক তো সাঁতার কাটতে পারে। নানা পারো না সাঁতার কাটতে? হ্যাঁ, তুমি পারো না, আপনি? হ্যাঁ, থ্যাংক ইউ। তো উনি পারে সাঁতার কাটতে, উনি পানিতে নামলে ভয় পায় না, আমি পাই। কিন্তু আমি যদি সাঁতার শিখে যাই তাহলে আমার ওই ভয়টা থাকবে না। তাহলে এটা হচ্ছে একটা পিওর ভয়। ভয় এমন এক জিনিস যেটা আপনার ভিতর আছে, কিন্তু অন্য অনেক মানুষ আবার পারে। তো সব মানুষ তো অনেক মানুষের সাপ ধরে। সেদিন একটা সেশনে এরকম গল্প করতেছিলাম, সেই লোক আমাকে দেখে হাসতেছে আর কি, মানে মানে সে আমাকে গ্রহণই করতে পারতেছে না আমি যে সাপ ভয় পেতাম। তা আমি বললাম কেন? তার বাড়ি ফরিদপুর, তোমার বাড়ির কাছে। বলে আমরা তো বিলের মধ্যে নাইমা মাছ ধরতে যায়, সাপ ধরতাম, সাপের ল্যাজ ধরে ঘুরাইতে 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 যতক্ষণ না মরছে। এটা বলে আমরা এরকম কত করছি, সাপ আমারে ভয় পায়, সে লোক বলতেছে। হ্যাঁ, হইতে পারে ওইসব একটু নদী বিল আছে, তো এই সমস্ত জায়গায় মানুষজনে তো একটু ইয়া থাকতেও পারে। তো আমার জন্য এটা ছিল ফোবিয়া। তো তারা জিজ্ঞেস করেছে কার কি ফোবিয়া। তা আমি ভাবছিলাম সাপের ফোবিয়া অনেক লোকের থাকবে, কিন্তু আমার ধারণা ভুল। কারণ আমি যেখানে যে ট্রেনিং করছি মালয়েশিয়ায়, এখানে অর্ধেক লোক আসছে সিঙ্গাপুর থেকে, কিছু আসছে চায়না থেকে, কিছু আসছে থাইল্যান্ড থেকে। আপনি জানেন না কি খায়। আমি দেখলাম আমি দুনিয়ার জিনিস ভয় পাই, সাপ, ব্যাং, কচ্ছপ টচ্ছপ, এগুলো সবই ওরা আমাকে দেখে হাসে, সাপ ভয় পাও তুমি, সাপ তুমি খাই। তো দেখলাম আমার আমার কপালে জুটলো। যেমন আজকে কারো কারো কপালে জুটবে, যে বললাম না 3 জন বা 2 জন, সবার তো আর হবে না। তো আমার কপালে জুটছে, আই ওয়াজ সো হ্যাপি। আমাকে কিন্তু তারা প্রসেসের ভিতর দিয়ে নিয়ে গেছে, এবং পুরো প্রসেসটা যদি আমি সংক্ষেপে বলি, ইট টেক্স 30 মিনিটস টাইম। সো এটা এখানে করা সম্ভব না, আর সাপও তো নাই এখানে। সো 30 মিনিটস টাইম, যে সময়ের মধ্যে তারা আসলে কি করে জানেন? সাপ সম্পর্কে এটা উদাহরণ, আমার মনের যে ছবি একটা আছে না, পুরনো ছবি, সেই ছবিটাকে চেঞ্জ করে একটা নতুন ছবি দেয়, আর কিছুই না। পুরনো ছবিটাকে চেঞ্জ করে নতুন ছবিটা দেয়। আচ্ছা, আপনার বলে তো NLP কোন জায়গাটার সাথে মিলছে ছবিটা? NLP, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, লিঙ্গুইস্টিক। কারণ ছবিও তো একটা কথা। আমি যখন এইটা স্লাইড ছেড়ে দিয়ে রাখছি, কেউ না কেউ তো কিছু না কিছু রিপ্রেজেন্ট হচ্ছে না, কেউ না কিছু কেউ বুঝতেছে। কেউ হয়তো ভাবতেছে প্লাস্টিকের সাপ নিয়ে খেলা করতেছে এখানে, একটা ছোট বাচ্চা আসলে তাই মনে করবে। কিন্তু এটা তো একটা ভাষার প্রকাশ হয়ে গেল, ভাব প্রকাশ হলো। তাহলে ওইখানে লিঙ্গুইস্টিক পার্টে পরিবর্তন করাই দিছে, পুরনো ছবি চেঞ্জ করে নতুন ছবি দিছে। সো এই চেঞ্জটার পরে আমি ওই সেশনেই সাপ ধরছি, এই যে এরকম ভাবে টাচ করছি সাপকে। আর ব্রেকের সময় আমি সাপ, ওই যে ওনার যেমন হাতে সাপ ঘুরতেছে, আমার হাতেও সাপ ঘুরছে, এবং এখন আমার আলহামদুলিল্লাহ
সাপ সংক্রান্ত আর কোনো ভয় নাই। তার মানে এরকম না যে আপনাদের এলাকায় সাপ বের হলে আপনি আমাকে ডাকবেন যে ভাই সাপ ধরছে, সাপের লেজ ধরে ঘুরান। না না, আমি এটা পারবো না করতে, ওটা কাজ না, আমার কাজ না। আমার জাস্ট একটা জীবনের বড় বড় ভয় ছিল, সেটা কেটে গেছে। এবং শুধু তাই নয়, আমি এটাও বলি আপনাদেরকে, ওই সেশন শেষ করার পর, ইট ওয়াজ এ বিগ সেশন উইথ হিপনোটাইজেশন। তারা কিন্তু আমাকে আবার বসাইছিল ওই চেয়ারে, বসে আমাকে বলছে তোমার জীবনে এরকম আর কি কি জিনিস আছে যেটা তুমি চেঞ্জ করতে চাও। এবং আজকে আমি ডিসক্লোজ করতেছি, আমি 26 জানুয়ারি ডিসাইড করছি যে অফিস চেঞ্জ করে ফেলবো, বড় অফিস নেব। এবং বাই May 1 আলহামদুলিল্লাহ বড় অফিসে আমরা চলে গেছি। কিভাবে হয়েছে আমি নিজেও জানি না। আমার মাথায় ছিল একটা অফিস নিতে হবে, তার দেয়াল ভাঙতে হবে, ট্রেনিং রুমওয়ালা কে দিবে, কাউ মালিকরা দিতে চাইবে না। কিন্তু আমরা একটা অফিস রুমওয়ালাই, ট্রেনিং রুমওয়ালাই অফিস পাইছি। তারপর আরেকজন একটা মানুষ খুঁজতেছিলাম একটা 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 বড় ইনিশিয়েটিভের জন্য, সেলস রিলেটেড একটা ইনিশিয়েটিভ খুঁজতেছি এবং সার্কুলার দিছি, এরে ওরে বলছি। আমি জানি না কোথায় থেকে মানুষটাকে পাওয়া যাবে, আদৌ যাবে কিনা, একটা স্টার্ট আপ কোম্পানিতে কি এসে কাজ করতে চাইবে। বাট একটা খুবই ভালো ইউনিভার্সিটির একটা খুব ওয়েল মানে ভালো একটা ছেলে দেখা, তাকে আমেরিকা থেকে একজন কানেক্ট করছে। সে বলছে আমি ভাইয়া কাজ করতেছি এটা। আমি তো খুবই অবাক, এবং তার কোনো ইন্টারভিউ প্রসেস ছাড়া তাকে কাজ করতে শুরু করে দিছি, সে কাজ শুরু করে দিছে। সো এভরিথিং ইজ হ্যাপেনিং, শুধুমাত্র আপনার যদি মেন্টাল পিকচারটা যদি চেঞ্জ হয়ে যায়। সো আজকে আমরা এই মেন্টাল পিকচার নিয়েই হয়তো অনেক কাজ করব। তার মধ্যে এই অংশটুকু আপনাদেরকে একটু দেখাতে চাই। আমি শুধু রিলেভেন্ট জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আপনি কি এক্সাইটেড নাকি নট এক্সাইটেড? ও, এক্সাইটমেন্ট বাড়তেছে। সাপটা আনবো নাকি রানা? আচ্ছা ঠিক আছে, সাপ নাই আজকে। ভাই বলেন। হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। আমার মনে হয় আমি আপনাকে এক্সাক্ট অ্যান্সার দিতে পারবো না, রাদার আমি অন্যভাবে অ্যান্সারটা আপনাকে দিই। সেটা হচ্ছে যে এনএলপি কে সায়েন্স হিসেবে এখন পর্যন্ত গ্রহণ করা হয় না। ইটস নট এ সায়েন্স বিকজ ইটস নট প্রুভেন। বাট এটা এত বেশি মানুষের উপর টেস্ট করা হয়েছে এবং এটা এত একুরেট রেজাল্ট দিয়েছে যেটাকে সিউডো সায়েন্স বলে। সিউডো সায়েন্স, হ্যাঁ, যারা যারা এটার ভেতর দিয়ে গেছে তারা তো কিউর হয়েছে অলমোস্ট 100%, অলমোস্ট 100%। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যেটা আমিও সবসময় কোচিং এর সময় সবাইকে, আমার এখানে ক্লায়েন্ট আছে কয়েকজন দেখতে পাচ্ছি, আমি সবাইকে বলে দিচ্ছি, আমার টিম বলে, ধরেন আমার কাছে কোচিং করতে আসতেছেন, আপনি আসতেছেন, কথার কথা আপনার মনে হচ্ছে আমার জীবনের এই জিনিসটা চেঞ্জ করা দরকার। সো কোচের একটা লিস্ট বানাইছেন, যে কোনো কারণে আমার চেহারা আপনার ভালো লাগছে, যাই জাভেদ ভাইয়ের কাছে যাই ধরেন, তাহলে আপনার চেঞ্জ হবে বা হতে পারে। কিন্তু আপনাকে ধরে আনছে উনি, আপনার ভাই, আপনার বাবা, আপনার মা, আপনার ছেলে আপনাকে ধরে নিয়ে আসছে, এবং আমি যা পেমেন্ট না তা ডবল পেমেন্ট দিচ্ছে আমাকে, কিন্তু চেঞ্জ হবে না। এই জন্য আমি বলতেছি, জীবনের কোনো কিছু পরিবর্তন করতে চান, সেটা এনএলপি হোক আর যে কিছু, নিজের আগ্রহ থাকতে হবে প্রথম কথা। যেমন আজকে আমি বলবো না যে এখানে আসবেন কে, 5টা লোককে হাত তুলতে হবে, সে এক্সপিরিয়েন্স করতে পারবে। কিন্তু আমি যদি ডেকে এনে এখানে বসাই, সে এক্সপিরিয়েন্স করতে পারবে না। আমি কি বুঝাতে পেরেছি? সো যে কোনো কিছুর পরিবর্তন ভিতরে শুরু হয়। কারণ কি, এখানে যদি এরকম লোক থাকে না আজকে একজন, যে কেউ থাকতে পারেন, যে আসলে এটার এন্ড টু এন্ড ভুয়া, এনএলপি শুরু থেকে শেষ পর্যন্ত ভুয়া। এবং ভাই আপনি 3:15 থেকে কথা বলতেছেন, তো আগামীকাল 3:15 পর্যন্ত যদি কথা করেন, আই এম নট বিলিভ। আমি তাকে বলবো ওই যে এখানে বসে আছে জান্নাত, ওর কাছে 600 টাকা ফেরত নিয়ে চলে যান, বেশি উপকার হবে। ওই বাইরে একটু ঘোরাঘুরি করবেন, চানাচুর বিস্কুট খাবেন, ফ্রেন্ডদের সাথে করবেন, আপনার কিছু ভালো হবে। এই সেশন আপনার জন্য না, যে কারোর জন্য, আমি আপনাকে বলি না, রাগ করেন না, প্রসঙ্গক্রমে বললাম। সো কোনো কিছু শুরু হয় বিশ্বাস দিয়ে। এনিথিং স্টার্টস উইথ ফেথ, যে ইয়েস আমার হবে, আমি পারবো। তারপর বাকিটুকু সময়ের ব্যাপার, আল্লাহর ইচ্ছার ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে। ঠিক আছে? আপনি কি রাগ করছেন? হ্যাঁ, মানে চাইতে হবে, চাইতে হবে যে হ্যাঁ এটা আমার হবে, আমি করবো এটা দিয়ে, দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। সো আমরা যতটুকু দরকার ততটুকুর মধ্যে থাকছি। আমরা লাস্ট কথাটা কি বলছিলাম মনে আছে? সাপের গল্পটা করার সময় মনের ছবি। ছবি কেন ছবির প্রসঙ্গ আসলো? ছবির প্রসঙ্গ কেন আসলো? কারণ মোস্টলি প্রত্যেকটা মানুষ যখন তার ব্রেনের সাথে কোনো কিছুকে দেখে বা বলে বা ব্রেনকে ইউজ করে, ভালো করে বুঝবেন কিন্তু, কারণ রাইট ওয়ার্ডগুলো বের করা খুব কঠিন, বেশিরভাগ শব্দ তো ইংরেজিতে শিখছি আমরা। তখন সে এই 4টা মাধ্যমের একটা মাধ্যমকে ব্যবহার করে, এই 4টা মাধ্যমের একটা মাধ্যমকে ব্যবহার করে। বোঝা যাচ্ছে? এই 4টা অনেক কথা লেখা আছে, এত দেখেন না। প্রথম মাধ্যমটার কথা লেখা আছে ভিজুয়াল। ভিজুয়াল শুনতে পাচ্ছেন আমার কথা? এবং আমাকে স্টেপে স্টেপে সাপোর্ট দিবেন।
আপনি যে স্কুলে পড়েছেন, প্রত্যেকেই আমরা কোনো না কোনো স্কুল বা মাদ্রাসা বা কোথাও তো পড়েছি। আপনি ওই স্কুলের বা মাদ্রাসার ছবিটা মনে মনে দেখতে পারেন? 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 সবাই পারেন? পারছেন? আচ্ছা, এখানে একজন লোকও কি আছে যে বলতেছে যে আমি পারছি না? এরকম একজন মানুষও কি আছেন? আপনি পারছেন না, গ্রেট, থাকতে পারে। আমি আপনাকে আবার একই প্রশ্ন করব, ঠিক আছে, আপনি হাত নামায় ফেলেন। একই প্রশ্ন আমি আবার করব, ভালো করে খেয়াল করবেন, জিদ করে উত্তর দিবেন না। আপনার মায়ের ছবিটা আপনি মনের মধ্যে দেখেন তো, কে কে দেখতে পারছেন, কে কে পারেন নাই? পারেন নাই কে কে হাত তুলেন। আমি আগে একটা কথা বলেছিলাম, জিদ করে করবেন না কাজটা, বাট রেজাল্ট বলে অর্ধেক মানুষ তার প্রিয় মানুষের ছবি মনের মধ্যে আটকাতে পারে না, আসে না। আবার দেখেন মায়ের ছবি, পারেন কিনা। ছবি মানে কিন্তু ছবি না, ছবি মানে কিন্তু স্টিল পিকচার না, ছবি মানে হচ্ছে মাকে দেখবেন আপনি, দেখার চেষ্টা করেন। পারা যাচ্ছে? গ্রেট, পারলে ভালো। আমি পারি না, আমি পারি না। যেমন ওই ভাই স্কুল আনতে পারে নাই মনে, আমি আমার মায়ের ছবি আমি মনে আনতে পারি না। তো আমি এটা যখন যাকে জিজ্ঞেস করেছি, বলছে দ্যাটস ফাইন, বিকজ অনেক সময় আপনি, না না আমার মা স্টিল বেঁচে আছে আলহামদুলিল্লাহ। এটা আসলে হারানোর সাথে সম্পৃক্ত নয়, এটা হচ্ছে তাকে আপনি ভিজুয়ালি রিপ্রেজেন্ট করেন কিনা। না পারলে নাই, কোনো সমস্যা নাই, তো কোনো সমস্যা নাই, আমরা পরে আরো সামনে আগাচ্ছি। আমি বুঝাতে পারছি কি? আমার আম্মার জন্য দোয়া করবেন যে উনি আরো অনেক বেশি পাচ্ছে। হ্যাঁ, সো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আপনি অনেক কিছু অনেক সময় করতে পারবেন না। কেন? কারণ আমাদের মধ্যে কিছু কিছু লোক থাকবেন যারা অডিটরি। যদি আমি তাদেরকে বলি একটা পুরনো ঘটনা আপনি মনে করেন, আপনি ছবির আগে ওই ওই ঘটনার সাথে সম্পৃক্ত আওয়াজগুলো আপনার কানে চলে আসবে। পুরনো যে কোনো ঘটনা, ভালো অথবা খারাপ, আপনি দেখেন মনে মনে। আমাদেরকে অনেকবার কিন্তু ছবি দেখতে হবে মনে মনে, বাই দ্য ওয়ে। অনেকেই দেখবেন আপনি সাউন্ড শুনতে পাচ্ছেন, ঘটনার থেকে সাউন্ডটা লাউডার। আবার অনেক মানুষই এখানে আছেন যাদেরকে বললেও আপনি সাউন্ড শুনতে পারবেন না। বলছে আমি ছবিটা আসতেছে আমার কাছে, ভিডিওটা আসতেছে, কিন্তু আমার সাউন্ড আমি শুনতেছি না, মনে হয় মিউট। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? সো যারা শুধু সাউন্ডের উপর বেশি জোর পান তাদেরকে আমরা বলি অডিটরি, অডিটরি বলি আমরা তাদেরকে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কোরআনের কোনো তিলাওয়াত শুনি তখন কিন্তু আমরা কাউকে সামনে বেশিরভাগ ক্ষেত্রে দেখি না, বেশিরভাগ ক্ষেত্রে দেখি না। আমি কি বুঝাতে পারছি? এই পার্টটুকু পুরাই অডিটরি। কিন্তু এখন আমি যদি আপনাকে বলি যে সূরা ইয়াসিনের প্রথম 3টা আয়াত আপনি খুব ভালো করে কানে শুনতে পাবেন, এবং এটা শুনবেন আপনি যার কাছে বেশি শুনেছেন সেইটাই আপনি শুনতে পাবেন। সো এটা হচ্ছে অডিটরি পার্ট। বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? 3 নম্বর হচ্ছে কিনেস্থেটিক। এই ধরনের হচ্ছে এটা কতকটা হচ্ছে ইমোশন এবং স্পর্শ মিলে হয় কিনেস্থেটিক। আপনাকে যদি কেউ হাত ধরে আপনি ফিল করেন না? আপনার বাচ্চা যদি আপনাকে হাত ধরে, কিংবা আরো অন্যান্য যেসব সম্পর্ক, কিংবা আপনার মা আপনার মাথায় হাত দিলে আপনি ফিল করেন না? এইটা হচ্ছে কিনেস্থেটিক পার্ট। আমি আমার মাকে কিনেস্থেটিক পার্টে বেশি অনুভব করতে পারি, ছবি পারি না। সাধারণত এখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, দেখবেন, কানেক্ট করবেন। আপনার প্রিয় মানুষদের আপনি ছবিতে কানেক্ট করতে পারবেন না, অনেক সময় পারবেন না। কিন্তু আপনার জন্মের শত্রু এক লোক, তাকে আপনি যে কোনো সময় আপনার মাথায় তার ছবি স্টিক হয়ে আছে, কিন্তু আপনার প্রিয় মানুষকে আপনি ধরতে পারবেন না, কারণ প্রিয় মানুষ কিনেস্থেটিকের দিকে চলে যায়। এটা একটা মানুষের ব্রেনের কাজ করার উপাদান। খুব কম মানুষ আমরা পাবো যারা হচ্ছে গ্যাস্ট্ররি অথবা অলফ্যাক্টরি, অর্থাৎ তাদের যে আমাদের যে ঘ্রাণ নেওয়ার জিনিস এবং আমাদের যে স্বাদ আস্বাদন করার জিনিস, এইটা দিয়ে কোনো কিছুকে কানেক্ট করতে পারে। কিছুদিন আগে একটা প্র্যাকটিক্যাল করে দেখানো হয়েছে। সাধারণত আমরা অ্যাডভার্টাইজ কিরকম ভাবে দেখি? আইদার আমরা ভিজুয়াল দেখি অথবা অডিও। কখনো কি আপনি এমন কোনো অ্যাড দেখছেন যেটা আসলে, বা অ্যাড পাইছেন যেটা আসলে আপনার নাকের সিস্টেমকে বা আপনার জিভের সিস্টেম যে এইটাকে এক্সাইট করতেছে? ছবি নেই কিন্তু, নাই। কিন্তু ভেরি রিসেন্টলি তারা এটা টেস্ট করেছে। একটা বড় ব্র্যান্ড, নামটা আমি ইচ্ছা করে বলছি না ব্র্যান্ডটা, বিদেশের, ধরেন কেএফসি। তারা কি করেছে, একটা কেএফসির যেখানে বড় মার্ট আছে, বড় দোকান আছে কেএফসির, তার সামনে একটা বোর্ড বসাইছে। কিন্তু সেই বোর্ডে শুধু কেএফসির কালার আছে, কিন্তু কেএফসি লেখা নাই, কিচ্ছু লেখা নাই। আর ওইখান থেকে তারা কোনোভাবে আর্টিফিশিয়াল ওদের যে ক্রিস্পি চিকেনের যে ঘ্রাণটা আছে না, যেটা ওদের দোকানে ঢুকলে পাওয়া যায়, ওইটা ছাড়তেছে। আপনি কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছেন,
দেখা গেছে ওদের সেল 60% বেড়ে গেছে, কিন্তু ওরা কোথাও লেখে নাই KFC খাইতে আসেন, শুধুমাত্র আপনার এই সেন্সরি সিস্টেমকে অ্যাট্রাক্ট করছে। আমি কি বোঝাতে পেরেছি? সো এই যে 4 ধরনের মানুষ আছি আমরা, বা আমরা একজন মানুষ হিসেবে, কিছু বলতে চাচ্ছেন মনে হয় না? জি জি জি, এটা কিনেস্থেটিক। কিনেস্থেটিক যদিও আমরা স্পর্শ বলেছি, বাট ইটস নট অনলি স্পর্শ, ইট রিলেটস টু হার্ট। আর ভিজুয়াল হচ্ছে চোখ দিয়ে দেখি আমরা, যদিও ঘটনাটা আপনি মনের চোখে দেখতেছেন, কিন্তু মনে করেন আপনি কোনো প্রেজেন্টেশন বা ডকুমেন্টের ক্ষেত্রে দেখবেন আপনার বস বলতেছে এইভাবে যে তোমরা এই জিনিসটাকে চিটাগংয়ে যেয়ে লাগাও, তো এখানে কি ঢাকা আর এখানে চিটাগং নাকি? কিন্তু ওর প্রেজেন্টেশন হচ্ছে ভিজুয়াল প্রেজেন্টেশন। আমি কি বোঝাতে পারলাম? কিছু মানুষের সাথে হ্যান্ডশেক করবেন, দেখবেন সে একটা ওয়ার্ম হ্যান্ডশেক করবে, শক্ত করে ধরবে, আরেক হাত দিয়ে এরম এরম করবে। এটা হচ্ছে কিনেস্থেটিক। আমি কি বোঝাতে পারছি নাকি ভালো লাগতেছে না? ওকে, আমরা আর বেশি দূর নাই, খুব কাছাকাছি চলে এসেছি। এগুলো না জানলে আমরা প্র্যাকটিসে যেতে পারবো না, এই জন্য এগুলো একটু বলে রাখতেছি। কোনটা? আমি সরি বুঝি নাই। তা আমি জানি না, কারণ তো আমি সবসময় প্রোঅ্যাক্টিভ, আমি হ্যাবিট 1 ফলো করি, সেই জন্য আমি সবসময় মানুষকে বলি আমি কি বোঝাতে পারছি। অডিয়েন্স বলবে হ্যাঁ আমি আসি আপনার সাথে, চলেন আপনি আসেন। অডিয়েন্স বলবে হ্যাঁ, জোরে বলবে বুঝছি, ঠিক আছে না? ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনে এগোচ্ছি। আমরা এখান থেকে কোন জিনিসটুকু জানলাম? আমরা কিন্তু কোনো NLP শিখি নাই এখান থেকে। আমরা শুধু শিখেছি যে আমি ভিজুয়াল হইতে পারি, আমি অডিটরি হইতে পারি, আমি কিনেস্থেটিক হইতে পারি। এবং একটা মানুষের চলার পথে কিন্তু তিনোটাকেই লাগবে। আপনি দেখবেন অনেক মানুষ যাকে কিনেস্থেটিক ওয়েতে কানেক্ট করতে আপনার বেশি সুবিধা হবে, তাকে আপনি কিনেস্থেটিক ওয়েতে কমিউনিকেট করবেন। কত মানুষ থাকবে যারা অডিটরি, তাকে আপনি অডিটরি ওয়েতে কমিউনিকেট করবেন। বেশিরভাগ লোক থাকবে আপনার ভিজুয়াল, তাদেরকে ভিজুয়াল ওয়েতে কানেক্ট করবেন। আমাদের মধ্যে বেশিরভাগ লোক কেমন? ভিজুয়াল। এবং এই জন্য আমরা আজকের যত প্র্যাকটিস যে 2-3 সব আমরা ভিজুয়াল ওয়েতে করব। এটা এখনই বলে রাখলাম, পরে বুঝতে পারবেন। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।